সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের ওয়ার্ল্ড কাপ স্পেশাল এডিশন ফিফা আওয়ারে। হাসান মাহদি আপনাদের সাথে, আর আমার সাথে দুজন মানুষ আছেন প্রত্যেকটা ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার জন্য। আমার ডানে আছেন আহমেদ বিন পারভেজ, তিনি একজন স্পোর্টস অ্যানালিস্ট। পারভেজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং আমার ভাই আছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার এবং বর্তমানে কোচ মাহবুব রক্সি। রক্সি ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। কিছু বলেন। কালকের ম্যাচ যদি চিন্তা করা হয়, আমরা যে ওয়ার্ল্ড কাপের যে ওয়েভ বা ঢেউ যে এবং উত্তেজনার যে প্রথম রেস্ট আমরা যেটা চিন্তা করি, সেটা কিন্তু কালকে প্রথম অবস্থায় স্বাগতিক মেক্সিকো সেটা করে দেখিয়েছে। তাদের প্রথম ম্যাচে তারা উইন ছিল, সেকেন্ড ম্যাচ কোরিয়ার সাথে, যেটাকে আমরা আমাদের এশিয়ান মানে অনেক টাফ টিম হিসাবে চিন্তা করি, এবং কোরিয়া সেটা প্রমাণ করেছে তাদের ওয়ার্ল্ড কাপ থেকে। কালকের ম্যাচটাও ওইরকম যাচ্ছিল, খুবই ডু আর ডাই, হাড্ডাহাড্ডি ম্যাচ। কেউ মনে হচ্ছিল না তারা হারতে চায়। একটা পজিশনালি যে জায়গায় থাকবে সেখান থেকে আমরা কোয়ালিফাইড করলে ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হব। তো আনসার্টেনলি আসলে এটাই হলো বড় ম্যাচ। একটা সিলি মিস্টেক, উই মেক এ গোল। গোলকিপার আসলে কি করতে পারতেন ওই সময়টাতে? আমার কাছে মনে হয়েছে যে ভুলটা তার তরফ থেকে বেশি হলো। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেই জায়গায় ছিল আন্ডার প্রেশারে এবং অনেক টলেস্ট গোলকিপার, এটা ইজিয়েস্ট ও গ্রিপ করতে চেয়েছিল। সেই গ্রিপে যেহেতু নিয়ারেস্ট ওর ইনফ্রন্ট প্লেয়ার থাকে, সেখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। ডিফেন্ডারটার মানে ব্যান্ড হতে হতে পড়তে গিয়ে ওর ওখানে একটা প্রেশার খায়, এবং গোলকিপারের যে গ্রিপটা, এটা আমরা যেটা দেখাই সেটাকে একটু নিচে রাখতে হয় না, সে উপরে রাখতে গেছে, বলটা তার সামনে ফল্ট হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল গোলকিপার যে ফ্রন্ট ফুটে এসেছিল সেটাকে ফিক্সড করলে সেটা অনেক আউট অফ ডেঞ্জার হয় এবং রিস্ক এরিয়ায় থাকে পাঁচটা না। করতে হ্যাঁ, এটাকে আমরা যেটা বলি পাঁচ বা ফিক্স করলে ওটা আউট অফ ডেঞ্জার যাবে এবং ওই সেকেন্ড বলটা সেখানে আর হয় না। মোহাম্মদ বিন পারভেজ, ফার্স্ট হাফ কোরিয়া মেক্সিকো ম্যাচটা আমার মনে হয়েছিল যে আরেকটা ভালো ম্যাচ দেখবো। কোরিয়ার প্রথম ম্যাচটা কিংবা জাপান নেদারল্যান্ডস যেরকম ম্যাচ আমরা দেখেছি, আই হোপ যেরকম একটা ম্যাচ হয়তো বা হইতে যাচ্ছে। বাট মেক্সিকো অ্যাজ আ হোস্ট রেকর্ড 3বারের মতো ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে তারা। পৃথিবীর আর কোনো দেশের এই রেকর্ডটা নাই, আমার একটু অবাকই লাগে। এবং তারা খুব কম্প্রিহেন্সিভলি হারিয়েছে ব্যাপারটা তা না, হারতেও পারতো। ফার্স্ট হাফের খেলাটা আপনি একটু অ্যানালাইসিস করে যদি বলেন। ম্যাচ শুরুর আগেই যখন আমরা পরিসংখ্যান দেখছিলাম, মেক্সিকো এবং সাউথ কোরিয়া তারা একে অপরের বিরুদ্ধে প্রায়শই তাদের ওয়ার্ল্ড কাপে দেখা হয়ে যায়। এর আগে 6বারের যে দেখা হয়েছিল গত ম্যাচটার আগে, এর মধ্যে 2বারই তারা বিশ্বকাপেই খেলেছে। 98 সালেও একবার খেলেছিল, 2014তেও একবার খেলেছিল। 2বারই মেক্সিকো জিতেছে, কনভিন্সিংলি জিতেছে। এবং সেই ট্র্যাক রেকর্ডটা ধরে এই দুটো টিম যখন এই ম্যাচে আসলো, আমাদের কাছে মনে হচ্ছিল যে এই দুটো টিম কেউ হারতে চাইবে না, কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ আছে। দুই টিমই প্রথম ম্যাচ জিতেছে, কেউই আসলে হারতে চায়নি বিধায় দুটো দলই আসলে একটু কেজি একটা ম্যাচ খেলেছে। সাউথ কোরিয়া তারা সাধারণত সেকেন্ড হাফ টিম। আপনি চেকের বিরুদ্ধে তাদের খেলাটা দেখেন, ফার্স্ট হাফে 1-0 গোলে পিছিয়ে ছিল, 60 মিনিটের পরে তারা হচ্ছে গিয়ে জ্বলে ওঠে। তাদের ওই জায়গাটাতে আসলে একটা ট্যাকটিক্যাল ব্যাপারই আছে যে তারা টায়ার আউট করতে চায় অপোনেন্টকে, এবং সেই কাজটাই করতে চেয়ে তারা কিন্তু প্রায় কাজ করে ফেলেছিল। ভালো চান্সগুলো শেষে এসেছে, বাট আই স্টিল ফিল এই দুটো দল খুব সহজেই গ্রুপ থেকে আসলে চলে যাবে। মেক্সিকো তো অফিসিয়ালি চলেই গেল, কোরিয়ার কাছ থেকেও আমি এক্সপেক্ট করি যে তারা অ্যাটলিস্ট সেকেন্ড হয়তো যেতে পারবে গ্রুপ রাইট, থেকে। চেকের সাথে শেষ ম্যাচ যদি ড্র করে মেক্সিকো, তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর সুযোগটা কোরিয়ার কাছেও থাকছে। রক্সি ভাই, কানাডা এবার তো প্রথম হোস্ট করছে ওয়ার্ল্ড কাপ, এবং তারা তাদের প্রথম ম্যাচটা ড্র করেছিল। মেবি ম্যাচটা তারা জিততেও পারতো, তাদের সেই সুযোগও তৈরি হয়েছিল। আসলে এই ম্যাচটা চিন্তা করলে আমরা যেভাবে চিন্তা করছিলাম যে লাস্ট ম্যাচে কাতার স্বাগতিক হিসাবে দেশ থেকে যাওয়ার পরে, এবং ফার্স্ট ম্যাচে তারা একটা পয়েন্ট পেয়েছে, এবং সেই পয়েন্ট যদি চিন্তা করে কাতার যে ডিফেন্ডিং থেকে শেষ ফিনিশিংয়ে 90 মিনিটের এক্সট্রা টাইমে যে গোল করা, সেটা কাতারের জন্য একটা ক্রেডিট ছিল এবং পয়েন্ট কাউন্ট করা। এবং যদি চিন্তা করা হয়, কানাডাও তার নিজের মাঠে হোস্ট হিসাবে শুরু করার পরে যে ফুটবল ছিল, সেটা আমাকে হচ্ছে ওরকম মনে হয় না যে ক্যানাডিয়ান ফুটবল, এবং ওদের যে বেস্ট প্লেয়ার যেটাকে ধরা হয় আলফান্সো ডেভিস এখন পর্যন্ত টিমে আসতে পারেনি এবং খেলতে পারে না। কিন্তু জোনাথন ডেভিডস যাকে চিন্তা করা হচ্ছে, সে মোস্টলি বলে লিলিতে খেলে, লিওনে খেলে, সেই জায়গা থেকে যে পারফরমেন্স দেখেছিলাম সেখানে কালকে কিন্তু সে মেসির পরে সেকেন্ড হ্যাট্রিক করে আবার রেকর্ডের খাতায় চলে এসছে, এবং কানাডা তাদের প্রথম স্বাগতিক হিসাবে যে হোস্ট করছে সেই জায়গা থেকে কিন্তু তারাও কোয়ালিফাইডে চলে আসছে, আমরা ধরতেই পারি। রাইট আহমেদ, এই ম্যাচটা কানাডাকে খুবই আমরা যেটাকে আলোচনায় একদম শুরুতে আসছিল যে মেক্সিকো, আমেরিকা এবং কানাডাই শুধুমাত্র ড্র করে শুরু করেছিল তার ওয়ার্ল্ড কাপ ওপেনিং ব্যাপারটা। এই জায়গাতে কানাডার প্রথম ম্যাচটাতে মনে হয়েছে যে তারা বেশ পেস ফুটবল খেলবে, তারা লং পাস, গুড কাউন্টার, এবং মাঝ মাঠেও তাদের বেশ ইম্প্যাক্টফুল প্রেজেন্স আমরা দেখেছি। গতকালকে কাতারকে তো বেসিক্যালি তারা একদম আউটপ্লেড করে দিয়েছে। কানাডার কাছ থেকে এতখানি এক্সপেক্ট করেছেন?
এক্সপেকটেশন আমার সত্যি কথা বলতে ছিল, এবং ফার্স্ট ম্যাচটাও যদি আমরা খেয়াল করি বসনিয়ার সঙ্গে, বসনিয়া বেসিক্যালি তাদেরকে ফিজিক্যালি আটকে রাখতে সমর্থ হয়েছিল। যেসব বলস তারা ফাইনাল থার্ডে নিয়ে গিয়েছিল বসনিয়ার ডিফেন্সের কাছে আসলে সেটা ফিরে আসে। আর বসনিয়া আরেকটু ডিফেন্সিভ সলিডিটি দেখাচ্ছিল, দে ওয়ার প্লেইং ইন আ লো ব্লক। কিন্তু কাতারকে আমি ক্রেডিট দিব এই জায়গায় যে তারা আসলে পিছপা হয়নি, তারা ফুটবলটাই খেলতে এসেছিল এবং সে কারণে হয়তো স্কোর মার্জিনটা তাদের বিপক্ষে গেছে। বাট কানাডা দে হ্যাভ সাম কোয়ালিটি প্লেয়ার্স। আপনি মিডফিল্ডে বুকানানের কথা বলেন, তবে দুঃখ লেগেছে এটাই যে আসলে ইসমাইলা কোনে তিনি তাদের খুবই গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডার, ভেরি ক্রিয়েটিভ, বক্স টু বক্স দৌড়াতে পারেন। আনফর্চুনেটলি ম্যাচের 58তম মিনিটে ফাউলের শিকার হয়েছেন এবং তার পাটাই ভেঙে গেছে। দুটো লাল কার্ড কাতারের 2 খেলোয়াড় খেয়েছেন। ওই 58 মিনিটে যখন সেকেন্ড লাল কার্ডটা খাওয়া হলো, তারপর আসলে 9 ম্যান কাতার আসলে আর পেরে আসলে ওঠে নাই। তখন অলরেডি ম্যাচটা তারা হেরেই গিয়েছে, হ্যাঁ, তখন ম্যাচ থেকে বের হয়ে গেছে already। তখন আর পিছিয়ে বাট যায়নি। জনাথন ডেভিডের কথাও আলাদা করে আসলে মেনশন করতে হবে। তিনি সাধারণত প্রলিফিক যে স্ট্রাইকাররা থাকেন লাইক হালান্ড বা এমবাপে, ওই ধরনের ওইরকম স্ট্রাইকার না। নন। নিচে নেমে এসে টিমের সাথে বিল্ড আপ করতে পছন্দ করেন। সো কিছুটা হ্যারি কেইন ডিএনএ তার মধ্যে এইটা আছে, absolutely, হ্যাঁ, absolutely. হ্যারি কেইন ডিএনএ আছে। সো হ্যাট্রিকটা আই থিংক হি ডিজার্ভস। মেসির পাশাপাশি নিজের নামটাও রাখলেন আর কি, Right, হ্যাট্রিক right, করেছেন তিনি ওয়ার্ল্ড এটা একটা একজন কানাডিয়ান ফুটবলারের জন্য এটা হিসেবে। একটা অনেক বড় অর্জন যে তিনি লিওনেল মেসির পরে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড হ্যাট্রিকটা করেছেন, এবং খুবই, আমি যদি বলি যে ভেরি প্রলিফিক একটা ফ্যাশনে তিনি করেছেন। খুবই ইম্প্যাক্ট ছিল, এগ্রেশন ছিল, মানে সবকিছু মিলিয়ে একটা ভালো ম্যাচ গেছে। আজকে অবশ্য তার আগে আরও একটা খেলা আমরা মানে সুইজারল্যান্ড এবং বসনিয়া, সুইজারল্যান্ডও খুব কম্প্রিহেন্সিভলি 4-1 জিতেছে। সো আস্তে আস্তে কিন্তু যত ওয়ার্ল্ড কাপের প্রোগ্রেশন আমরা দেখছি ততই গোল ছোট স্কোরিং বাড়ছে। দলগুলোর মানে খোলস থেকে বেরিয়ে দুর্বলতাগুলো আসছে। এক্সপোজ হয়ে যাচ্ছে, ডিফারেন্স গুলো ক্রিয়েট হচ্ছে, Create কোয়ালিটি হচ্ছে। ডিফারেন্স বোঝা যাচ্ছে এখন সেটাই হবে এবং মনে গোল হয়। গোল মার্জিনে এবং ভালো ভালো গোল দেখতে পাচ্ছি, এবং স্কোরিং অ্যাবিলিটি এবং পজিটিভলি ফুটবল যেটাকে সবাইকে আনন্দ দেয় সেই জায়গা থেকে আছে। ফুটবল এজ এ গোল হলোই ফুটবলের জন্য, এবং শত আইন কানুন যা দেয়া হচ্ছে সবকিছু কিন্তু ফিফার থেকে আসে গোলের জন্যই, এবং এক্স্যাক্টলি। প্লেয়ার প্রোটেক্টের জন্য যে সেফলি যেই আইনগুলি তৈরি করা হয়েছে সেইগুলি কিন্তু গোল তৈরি করার জন্যই তৈরি করা হয়। এক্স্যাক্টলি, এবং সেটা হোক প্লেয়াররা আসলে যে ধরনের ইনজুরিতে পড়েন, গতকালকের ম্যাচেই আমরা যে জিনিসটা দেখেছি, Yes, এটা yeah. সত্যিকার অর্থে খুবই একটা টেরিবল দুঃখজনক, ট্যাকল ছিল, মর্মান্তিক এবং অবস্থা। ওই সেই ট্যাকলটা আসলে প্লেয়ারটা কোনোভাবে না তার তো- হলেও হতো। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ তাও শেষ হয়ে গেল, ক্যারিয়ারও যে কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটার কোনো ঠিক এবং ঠিকানা সিজনটা নাই। কিভাবে শেষ করে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে Right. একটা ইয়াং প্লেয়ারের জন্য। আহমেদ, আজকে ম্যাচ হচ্ছে একাধিক ম্যাচ প্রতিদিনই থাকে, তবে আমি একটু বলেই নেই যে ইউএস অস্ট্রেলিয়ার খেলাটা হবে, ডেফিনেটলি ইউএসএ ফেভারিট হিসেবে মাঠে নামবে। ফেভারিটস হিসেবে নামছে, এবং ফার্স্ট রাউন্ডের খেলা কনসিডার করলে ইংল্যান্ডের পাশাপাশি আমি শুধু ইউএসএ কেই দেখেছি যারা আসলে ওই লেভেলের ফুটবলটা খেলেছে অ্যাজ এ টিম, এবং প্যারাগুয়েকে তারা উড়িয়ে দিয়েছে অ্যাজ আ হোল টিম খেলেছে আসলে। অ্যাবসলিউটলি। এবং তাদের ফরওয়ার্ড লাইনের সব খেলোয়াড়ই মোটামুটি ফর্মে আছেন, পুলিসিক ফর্মে আছেন, তাদের বালুগুন অলরেডি ব্রেস দিয়েছেন আগের ম্যাচটায় 2টো গোল, এবং তাদের এছাড়াও ম্যাকেনি, তাকে কিন্তু রাউন্ড 1-এর বেস্ট 11-এও রাখা হচ্ছে অ্যাজ দ্য বেস্ট মিডফিল্ডার। সো এই ধরনের একটা সেটআপ, প্লাস লেফট ব্যাক অ্যান্টনি রবিনসন, ফ্যান্টাস্টিক একজন লেফট ব্যাক, দে আর ইন ফর্ম, এবং আমার মনে হয় যে এই দলটা অস্ট্রেলিয়ার জন্য একটু বেশি ভারী হয়ে যাবে। যদিও অস্ট্রেলিয়া 2-0 জিতেছে, তাদের ওই সামর্থ্য আমার মনে হয় নাই ইউএসএ কে ঢাকানোর জন্য। রাইট, এবং স্কটল্যান্ড মরক্কো, যে মরক্কো ব্রাজিলকে 1-1 আটকে রেখেছিল, সেই স্কটল্যান্ড মরক্কো ম্যাচে রক্সি ভাই আপনি ডেফিনেটলি মরক্কোকে এগিয়ে রাখবেন নাকি? হ্যাঁ, এটা অবধারিত, এবং মরক্কো যে চ্যালেঞ্জ ছুড়েছে এখন, যে আপকামিং টিম মরক্কো শুধু এইখানে না, মরক্কো ওর যে অ্যাবিলিটি আছে ওরা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার দাবিদার এই টিমের, এবং টিম ওয়ার্ক যে ট্রিভেন্টাস এবং ওদের যে অ্যাটাকিং জোন বলেন আর মিডফিল্ড যে বলেন কম্বিনেশন যেটা করেছে, এবং ওদের বেস্ট প্লেয়ার নাম্বার 18 যে কি ইয়াং প্লেয়ারটা রাহিম বাবুয়েদি, ও, হ্যাঁ, বাবুয়েদি, তিনি হচ্ছেন এবং midfielder, সারা মাঠ ডমিনেট করেছে, এবং ব্রাজিলের মতো টিমের এত অভিজ্ঞ এবং সব মিডফিল্ডকে ডমিনেট করে তাকেই ছাপিয়ে গেছে, এবং তার খেলার পজিটিভিটি যে ডিফেন্ডিং ওয়ার্ক এবং কন্ট্রোল বেশি, ডিফেন্স থেকে যে বল বিল্ড আপ করার পর যে সাপ্লাইটা করে সেটা অনেক বেশি, এবং রিকাভারি কভারিংটা এত স্ন্যাচিং এত ফাস্ট, এইটা আসলে সবচেয়ে চোখে পড়ার মতো। এবং এইটার জন্য স্কটিশরা কি চিন্তা করছে মরক্কোর সাথে, ডেফিনেটলি মরক্কো অনেক এগিয়ে থাকবে এবং ভালো মার্জিনে জয় হবে। আমি এখানে একটু দ্বিমত পোষণ করতে চাই, কারণ স্কটল্যান্ডের ওভারঅল লাতিন দলদের সাথে তাদের যে প্রিপারেটরি হিসাবটা, সেখানে কিন্তু তারা খুব সলিড ছিল, এবং বেশ কিছু বড় ম্যাচ তারা জিতেছে। স্কট ম্যাকটমিনের কথা না মেনশন করলে Right, নয়, Scott হি উইল বি দেয়ার,
এবং জন ম্যাকগিন যিনি টিমের ক্যাপ্টেন, ওই হাইতির সাথে কঠিন ম্যাচটাতেও আসলে লো ব্লক ভেঙে একটা গোল তারা দিতে করেছিল। সমর্থ হয়েছে। আপনি মিডফিল্ডে আরো বেশ কিছু অপশনসের কথা চিন্তা করতে পারেন, যেখানে স্কটল্যান্ড অনেক স্ট্রং। সো ম্যাচটা মরক্কোকে ওরা সারপ্রাইজ ওই জায়গায় করবে আমার মনে হয়। মরক্কো যদি অ্যাটাক করতে আসে, যে স্পেসগুলো তৈরি হবে সেগুলো আসলে শে অ্যাডামস কিংবা জন ম্যাগিনরা ম্যাথিস। ভালো মতন ইউজ করার চেষ্টা করতে পারবেন। সো ইন্টারেস্টিং গেম হবে, এটাও খুব ক্লোজ ব্যাটল আমি এক্সপেক্ট করছি। স্কটল্যান্ড ডেফিনেটলি লো ব্লকই খেলবে, এই হ্যাঁ। ব্যাপারে কোনো সন্দেহ নেই রক্সি ভাই, লো হ্যাঁ। ব্লকে খেলবে। এবং আমি ঠিক অন্যান্য দল স্পেনকে যেরকম দেখেছি, তারা মানে আপনার গোলমুখে গিয়ে ভালো কোনো মানে Opportunity ইন্ডিভিজুয়াল তৈরি করে। ব্রিলিয়ান্স কম ছিল সেই ম্যাচে, বাট এই দলটার স্পেশালি তার দুই ফুল ব্যাক আসলে খুবই পেস, তাদের ভেরি মরক্কো। কুইক, হ্যাঁ। ট্রানজিশনেও কুইক। এই যে তো captain- লো ব্লক করে কি মরক্কোকে স্কটল্যান্ড সেইভাবে থামাতে পারবে? না, এটা তো আসলে একটা টিমের স্ট্র্যাটেজি কোচ সবসময় চিন্তা করে এবং প্ল্যান 1, 2, 3 এই পর্যন্ত চলে আসছে। অলরেডি কোন টিম কিভাবে খেলছে সেটা অ্যানালাইসিস করেই টিম সাজানো হচ্ছে এবং কোথায় তাদের দুর্বলতা আছে সেই সুযোগটাই নিবে। এবং হাকিমি যে ক্রস এবং ইন ভার্টিক্যাল ঢোকার পরে যে কাটব্যাক বা সেটব্যাক করে, এটা থার্ড ম্যান রান করে এই গোলগুলি করার জন্য অনেক বেশি এবং easy হচ্ছে। মরক্কোর থার্ড ম্যান রান খুবই ভালো, ভালো। যেটা আমরা অন্য অনেক ব্রাজিলকেই বড় দেখে- দলকে, ব্রাজিলকে ব্রাজিলকেই দেখেছি, স্পেনকেও আমি দেখি না দেখেছি থার্ড ম্যান রান রান খুব বেশি করতে, আছে। হ্যাঁ, এবং ওই জায়গায় ফিনিশ করে, যেটা নাম্বার 10 ওর নাম্বার 8 যে জয়েন করে ওইখানে নাম্বার অফ প্লেয়ার, সেটাই সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা। এবং সেই বেনিফিটটাই আসলে স্কটল্যান্ডকে কিভাবে ওরা রুখবে মরক্কোর এই প্লেয়ারগুলো, সেটাই হলো দেখবো আজকের ম্যাচের উপরে। রাইট। এবং সকালে 6:30টায় মেবি বাংলাদেশের মানুষের দর্শকদের জন্য মানে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ম্যাচ। প্রতিপক্ষটা ছোট, বাট আরেকটা দল ব্রাজিল, যারা হাইতির বিপক্ষে খেলবে সকাল 6:30টায়। আহমেদ, এই ম্যাচটা ডেফিনেটলি ব্রাজিল সমর্থকদের জন্য একটা লাইফ লাইন, কারণ মরক্কোর সাথে এক এক গোলে ড্রর পরে অনেকেই হতাশ হয়েছেন, অনেকেই মনে করেছেন যে এই দলটা কি সেই দল যারা ওয়ার্ল্ড কাপ জিততে পারে। 24 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত আরেকটা ট্রফি যায় না, হেক্সা মিশন কখনো কমপ্লিট হয় নাই। কি মনে হয় এই ম্যাচটা নিয়ে? আমার মনে হয় যে ব্রাজিলের জন্য এই গ্রুপে স্টেটমেন্ট দেওয়ার মতো এটাই একটা ম্যাচ। এবং শুধুমাত্র সমর্থকদের জন্য না, আমার মনে হয় কোচ কার্লো অ্যানচেলোটি যেভাবে তার দলটাকে গোছাচ্ছেন, এখনো কিন্তু সেই গোছানোর প্রসেসেই আছেন। Right. আমার মনে হয় না তিনি তার সেরা স্টার্টিং 11 তাকে আজকে জিজ্ঞাসা করলে তিনি বলতে পারবেন যে না, আমার মতে দিস ইজ দ্য বেস্ট স্টার্টিং 11। এখনো তিনি খুঁজে বেড়াচ্ছেন যে কি পাজলগুলোকে কিভাবে মিলিয়ে তার দলটাকে সেট আপ করবেন। তো স্টেটমেন্ট যে জন্য বলছি, খারাপ খেলেও ম্যাচ জিততে পারাটাই হচ্ছে বড় দলের লক্ষণ। তো আপনি হয়তো এখনো আপনার সেরাটা খেলছেন না, তবে অন্তত একটা বড় ব্যবধানের জয় আপনার টিমের মোরালকে বিল্ড আপ করতে পারে। এবং আমরা খারাপ খবরটা তো পেয়ে গিয়েছি যে নেইমার মোস্ট লাইকলি গ্রুপ ফেজের একটা ম্যাচও match খেলতে খেলতে পারবেন না। পারবেন সো তাকে ছাড়াই চিন্তা করতে হবে। এবং এই যে লো ব্লক ভাঙার যে ক্রিয়েটিভিটি কোথা থেকে আসবে, মরক্কোর সঙ্গে এক ধরনের প্রবলেম ফেস করেছিল ব্রাজিল, কারণ মিডফিল্ডেই মরক্কো তাদের প্রেস করে একেবারেই খেলতে দেয়নি। ওইখানেই, হ্যাঁ। কিন্তু আজকে অন্য বিপরীত চিত্র দেখতে হবে ব্রাজিলকে, যেটা স্পেন দেখেছিল। আপনি প্রতিপক্ষের ফাইনাল থার্ডে যাচ্ছেন, তারপর কি করবেন সেটাই হচ্ছে আসলে ব্রাজিলকে আজকে ওই মিলিয়ে ক্লুটাই নিতে হবে। মিলাতে হবে, ওই Right, ক্লুটাই এবং খুঁজে পেতে হবে। আমি অন্তত দেখতে চাই ব্রাজিলের এই দলটায় ফ্রান্স যে কাজটা অহরহ করছে, দুজন সেন্ট্রাল মিডফিল্ডারকে তারা রাখছে, রাবিও এবং চুয়েমেনি আছেন, বাকি উপরের চারজন কিন্তু ফরওয়ার্ড। রাইট, একজন ফরওয়ার্ডকে অ্যাটাকিং পজিশনে, অ্যাটাকিং মিড, বাকি তিনজন হচ্ছে একদম সামনে। সো ব্রাজিলকে সেই সাহসটা দেখাতে হবে। মরক্কোর সাথে তারা সেটা দেখায়নি। পাকেতাকে অ্যাজ এ থার্ড মিডফিল্ডার তারা খেলিয়েছে, একটা ফরওয়ার্ড প্লেয়ার স্যাক্রিফাইস করে। সো আজকে হাইতির সঙ্গে আমি এক্সপেক্ট করবো ব্রাজিল তাদের চারজন ফরওয়ার্ড অন্তত নামাবেন, পিছনে দুজন স্ক্রিন হিসেবে ক্যাসেমেরো আর ব্রুনো গুইমারেস থাকবেন, এবং ডিফেন্সে As usual সচরাচর যা defender থাকার আছে। থাকবে। এই অ্যাটাকটায় যদি তারা না যেতে পারে শুরু থেকে, ইট উইল বি টাফ, কারণ হাইতিকে ভাঙতে হলে আপনার ফরওয়ার্ডদেরকে আসলে আজকে একটা কাজ করে দেখাতে হবে। রক্সি ভাই, এখানে- আহমেদ যেটা বলছে, মানে আমি তার সাথে সম্পূর্ণ একমত। আপনি একজন কোচ হিসেবে এই ট্যাকটিক্সটাকে কেমনে ব্যাখ্যা করবেন? এই যে এখানে ট্যাকটিক্সটাকে যেটা বলেছে, এখানে অনেক বেশি ভিনিসিয়াস এবং রাফিনার এখানে রেসপন্সিবিলিটি অনেক বেশি নিতে হবে। যারা ক্লাব লেভেলে যে ইন্ডিভিজুয়ালি আপনি বলছেন, গোল কিন্তু ফুটবল আপনাকে 1 ভার্সেস 1ই জিততে হয়। যখন আপনি 1 ভার্সেস 1 জিতবেন, তাহলে হিসাব হবে আপনি 12 জন, ওরা হলো 10 জন। এই জায়গাটাকে ডিফিকাল্ট করে। এবং অ্যাটাকিং জোনে যে আমার অ্যাক্টিভিটিস এবং পজিটিভলি কি মুভমেন্ট আছে, এর সাথে লিঙ্ক আপটা কি হচ্ছে, যেটা বলেছে যে এখানে যদি ফ্রান্সের প্লেয়ার এখানে ডিম্বালে এবং অলিসান এবং যেভাবে চেঞ্জ করে, রোটেট করে এই জায়গাগুলো, এখানে বরং এমবাপ্পে পর্যন্ত অনেক থার্ড ম্যান রান করে পিছনে চলে আসে, ডিম্বালেকে উপরে উঠিয়ে দেয়। এই
সার্কুলেশনগুলি অনেক বেশি, কিন্তু আমরা দেখছি ওই জায়গা থেকে যাদের পজিশনে ব্রাজিলের ভিনিসিয়াস লেফট সাইডে রাফিনার সাথে বা এখানে মাঝখানে নিয়ে আসছিল পেকে থেকে যে শুরু করেছে, ও এত বাজে স্টার্ট করেছে, সেখানে কোচেরই অবস্থা নার্ভাসনেস এবং তাকে চেঞ্জ করতেই হয়েছে। তো ওই ম্যাচে ব্রাজিলের মতো টিমকে এই মরক্কোর কাছে প্রেশারটা, সেখান থেকে বের হয়ে আসতে হলে এই চারজনকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি অ্যাটাকিং স্ট্রাইকিং রেট বাড়াতে হবে এবং গোলমুখে অন টার্গেটেই বল রাখতে হবে, শুধু অফ টার্গেটে মারলেও হবে না, যেটা আমরা রোনাল্ডোকে দেখে চিন্তা করেছি যে সারা খেলায় রোনাল্ডো দুটো পেয়েছে, দুটাই অফ টার্গেট এবং বাড়েও যায় না। তো সেই জায়গা থেকে আসলে ব্রাজিল হাইতির উপরেই একটা বলা চলে বুলডোজার চালাবে, এখানে ম্যাচ দেখতে চায় এবং ব্রাজিল কোথায় আছে এবং আঞ্চলিক যে হিসাব, এখানে কিছু চেঞ্জও আসবে, এটা আমরা দেখতে পাবো ম্যাচে। যদি ওইখানে চেঞ্জ করতে হয়, তাকে গোল বাড়াতে হয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাকে ভালো মার্জিনে জিততে হবে। ভালো মার্জিনে জিততে হলে আপনাকে স্টার্টিংটাই শুরু করতে হবে 10-15 মিনিটের মধ্যে গোল স্টার্ট করে। রাইট, সেই কিলিং ইনস্টিংক্টই থাকতে হবে। আহমেদ বিন পারভেজ, একটা জিনিস গতকালকে ফাইনালে গিয়ে, যখন পর্তুগালের ম্যাচটা চলছিল, ফাইনালে গিয়ে কমেন্টেটররা স্বীকার করেছেন যে লং সিজন এবং ফ্যাটিক, এটা কিন্তু আপনার সাথে আমি অন্য একটা আলোচনায় আমরা বলছিলাম যে ফ্যাটিক ইম্পর্টেন্ট হয়ে যাবে। ভিতিনিয়াকে কিন্তু ভিতিনিয়ার মতো আমরা পর্তুগালের মিডফিল্ডে পাই নাই। আপনি সালাইভার কথা বলেন, আপনি গাব্রিয়ালের কথা বলেন, আপনি মার্কিনিয়াসের কথা বলেন, যারাই চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, ইচ এন্ড এভরিবডি, শুধু জো নেভেসকে একটু দেখলাম যে ভেরি ইয়াং। সো বাকি সবার মধ্যেই না সেই ফ্যাটিকটা কোনো না কোনোভাবে লক্ষ্য করা গেল। দুটো ফ্যাক্টর এখানে আছে। এক হচ্ছে ইয়েস, সাধারণত একটা লম্বা সিজন শেষ হওয়ার পর আপনি যখন অ্যাজ এ ফুটবলার 60-65টা ম্যাচ খেলে ফেলেছেন, ইন্টেন্স ম্যাচ খেলেছেন, এবং তারপর সাধারণত ওই যে 1-1.5 মাস বিশ্রামের মাস, পুরোপুরি ভেকেশন মোডে থাকেন, তারপরও কিন্তু ওই সিজন শুরুর 2-3 সপ্তাহ 1 মাস আগে থেকে তারা আবার ফিটনেস ট্রেনিংটা শুরু করেন। তো এই জায়গায় কোনো ধরনের গ্যাপ ছাড়াই পুরোপুরিভাবে ক্যাম্পে চলে আসতে হলো, ন্যাশনাল টিমের হয়ে খেলতে হলো, এবং এনভায়রনমেন্টটা যদি এমন হতো যে ইউরোপে খেলা হচ্ছে, তাপটা সহনীয়, হিউমিডিটি সহনীয়, সেটাও কিন্তু না। এবং অনেকগুলো ম্যাচ দেখবেন কঠিন পরিস্থিতিতে পড়ছে সেই দলগুলো যাদের খেলা দিনের বেলা পড়ছে। রাইট, দ্যাট ইজ দ্য মোর ডিফিকাল্ট গেম। এবং আমরা প্র্যাকটিস সেশনেও দেখছি যে দুটা দল, স্পেন এবং আর্জেন্টিনা, একটা বিশেষ ভেস্ট পড়ছে তারা, যেটা থার্মাল এবং আপনার একটা এক ধরনের জেল কোডিং ভেতরে থাকার কারণে তারা তাপটাকে কোনো না কোনো ভাবে শরীরের সাথে, বাট সেটা পরে তো আর ম্যাচে নামতে পারছে না। প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারের ফ্যাটিকটাও ডিসিপেট করে যাবে একটা টাইমে। কারণ আপনি স্কোয়াডের ডেপথের কথা যদি চিন্তা করেন, পর্তুগালের কিন্তু স্কোয়াড ডেপথ প্রচুর। আপনি হোয়াও নেভেস কিংবা ভিতিনিয়াকে যদি বসেও রাখেন, তার জায়গায় আরো দুজন খুব কেপেবল মিডফিল্ডার খেলাতে পারবেন। বাট আমার কাছে প্রবলেম মনে হয়েছে মোর দ্যান ফ্যাটিক, পর্তুগালের ট্যাকটিক্সটা আমি আসলে মেলাতে পারি নাই। তারা আসলে কি করতে চেয়েছে সেই পুরো ম্যাচটায়, সেটা আমি মেলাতে পারি নাই। আশা করব ব্রাজিল সেখান থেকে একটা শিক্ষা নিয়ে ডু মাচ বেটার, কারণ কার্লো আনচেলত্তির খুব বেশি সময় নেওয়ার কথা না টু মেক রিকোয়ার্ড অ্যাডজাস্টমেন্ট। এক্স্যাক্টলি। রক্সি ভাই, কার্লো আনচেলত্তি কি প্রথম ম্যাচের স্কোয়াডটাকে হাইতির বিপক্ষে নামাবে, মানে নাকি বেশ কিছু পরিবর্তন আসছে? না, এটা মানে আমি সেই জায়গা থেকে চিন্তা করছি আসলে, যেখান থেকে টিম সাকসেস পায়নি, অবভিয়াসলি এটা তার কাছে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে এবং সবই টপ লেভেলের প্লেয়ার, যারা ক্লাব লেভেলে অনেক প্রমাণ করেছে, সেখান থেকে সে পিক করেছে। সেখানেই তার ফরমেশন অনুযায়ী এখন চেঞ্জ করলে প্লেয়ার, এবং আঞ্চলিক অপোনেন্ট টিম হিসাবেই তাকে ওইভাবে চিন্তা করে। এখন মরক্কোর সাথে খেলেছে, এখন হাইতির সাথে খেলবে। হাইতি লো ব্লক খেললে তাকে কিভাবে খেলতে হবে, কোন জায়গায় স্ট্রেংথ বাড়াতে হবে এবং কোথায় ইন্টেন্সিটি বাড়ায় খেলতে হবে, সেই প্লেয়ারগুলি সে ইউজ করবে। এবং আমরা একটা চেঞ্জ দেখতেই পাবো, যেসব ফরওয়ার্ড লাইনে আমরা চিন্তা করছি পাকেতাকে নাও খেলাতে পারে, এবং স্ট্রাইকার যে খেলেছে ইগোর থিয়াগো, হ্যাঁ, ও একটু স্লো এবং অনেক হোল্ড করে, যেই জায়গাটা আমার মনে হয় ব্রাজিল টিমের সাথে যায় না, যেটা ক্লাব টিমে অনেক ওর রেশিও অনেক ভালো ছিল, 22টা গোল করেছে ইংলিশ লিগের, সেই জায়গা থেকে প্রথম চয়েস হিসেবে এসেছে। এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচ যেটা দেখেছি ওর সাথে খেলা, সেই জায়গা থেকে কিন্তু ডিফিকাল্ট একটু চেঞ্জ আসতেই পারে। এটা আঞ্চলিকতির এখন সেকেন্ড চান্স, এবং সেকেন্ড এই জায়গায় কিছু একটা ঘটে গেলে তো আঞ্চলিকতির এই টিম এবং আঞ্চলিকতি থাকে কিনা, এটাই একটা বড় ব্যাপার। আমার কাছে মনে হয় যে লুইস হেনরিককে মোস্ট লাইকলি রাইট উইং এ খেলাতে পারে, লেফট উইং এ ভিনিসিয়াস, মাঝখানে রাফিনিয়া হয়তো থাকবেন, এবং তার পেছনে মাটিয়াস কুনিয়াকে নিয়ে ওই চারজনের একটা, রাফিনিয়ার পেছনে মাটিয়াস কুনিয়া, হ্যাঁ, রাফিনিয়াকে মাঝখান দিয়ে খেলাবেন, পেছনে মাটিয়াস কুনিয়া থাকবেন, যিনি আবার ডিফেন্সিভলিও সাপোর্ট দিতে পারবেন ক্যাসেমেরো এবং ব্রুনো গুইমারেশকে। আর রাইট উইং এ আমার মনে হয় লুইস এনরিককে কেন খেলানো হবে, আমি
পানামার এগেনস্টে যে ম্যাচটা Practice ব্রাজিল matchটা। 6-2 জিতেছিল, হ্যাঁ, প্র্যাকটিস তারা কিন্তু সিমিলার, হাইতি ইজ আ সিমিলার প্রোফাইল, সিমিলার জায়গা থেকে একই আসা একটা রকম। টিম, এবং ওই টেমপ্লেটটা যদি ধরি, আমার মনে হয় যে ওটাতে যেহেতু 6টা গোল দিয়েছে, দি নিড এক্সপ্লোসিভিটি। কুনিয়া থাকবেন পেছনে, রাফিনিয়া তার সামনে, লেফটে ভিনি, রাইটে লুইস হেনরিক, এবং মিডফিল্ডে ক্যাসেমেরো এবং ব্রুনো গুইমারিশ। এইটা হচ্ছে তাদের। ক্যাসিমিরোকে এই ম্যাচেও রাখবেন? না, কার্লো? রাখতে হবে, রাখতে রাখতেই হবে। হবে। ফ্যাবিনিওর থেকে আই থিংক তার অন দ্য বল অ্যাট্রিবিউটস বেটার। এখানে কিন্তু বোধহয় কিন্তু তাকে খুব ফ্যাবিনিও বেশি নামার ডিফেন্ড করতে পরে হবে না। ব্রাজিলের খেলার মধ্যে কিছুটা গুণগত পরিবর্তন আমরা দেখেছি, হ্যাঁ। স্পেশালি ক্যাসিমিরো ওই ম্যাচে, এবং আপনার যিনি রাইট ব্যাক খেলেছিলেন ইবানেজ। ইবানিয়েজ, হচ্ছে center back এর এই player। দুজনেই বেসিক্যালি ওই ম্যাচে টোটালি ফ্লপ ছিল। হ্যাঁ, ফ্লপ ছিলেন। ক্যাসেমেরো ডেফিনেটলি ফ্লপ ছিলেন, বাট ক্যাসেমেরো ওয়াজ রাশড। আপনি চিন্তা করেন, ও বলটা পাওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখছেন দুজন মিলে তাকে প্রেস করছেন, আরেকজন তার পাসিং লাইন আটকে দিচ্ছেন, তিনি কিন্তু তাড়াহুড়োর মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটাতে তিনি প্রবলেম ফেস কিন্তু করেছেন। কখনোই ক্যাসিমিরো যখন রিয়াল মাদ্রিদে খেলেছে, আমি ম্যানচেস্টার ইউনাইটেডেও উনি ভালো তার করেছে। সেরা খেলাটাই খেলছিলেন। অ্যাজ আ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান আমি জানি আপনার ভোট আসলে ক্যাসিমিরোর পক্ষেই যাবে, বাট আমি একটু রক্সি ভাইয়ের কাছে যাবো। রক্সি ভাই, ক্যাসিমিরোর প্রথম যে ম্যাচ খেলেছে, ডন কার্লো আসলে যেই ধরনের কোচ, তিনি কি আরো একবার ক্যাসিমিরোর উপরে সেই ভরসা রাখবেন? অবশ্যই। আসলে টিমে এখন যদি আমরা কম্পেয়ার করি ক্যাসিমিরো এবং ফ্যাবিনিও। ফ্যাবিনিও, তো হ্যাঁ, ফ্যাবিনিও ফ্যাবিনিও। যেই জায়গায় লিগ খেলে অনেক স্লো পেয়ে যায়, এবং ও যেটা খেলে হাইতির মতন দলের বিপক্ষে ক্যাসিমিরোকে কি একদিন রেস্ট দিয়ে ফ্যাবিনিওকেই খেলানো যাইতে পারে? মানে হচ্ছে ধরেন যেই দল হাইতি, সেই দলটা তো অত পেস ফুটবল, অত পেস অ্যাটাকে যাবে না। এটা সেনেগালও না, এটা মরক্কো না, হ্যাঁ। ইনফ্যাক্ট এটা আলজেরিয়াও না। হ্যাঁ, যে পেস বা রানিং, সেই জন্যই বলছি যে ক্যাসিমিরো এখন এখানে যে টিমটা খেলেছে, যে 2, এখানে দেখা 2 হবে না, দেখা গেল যে 4-1-4-1 খেলতে পারে। তো 4-1-4-1 সেই জায়গায় 4-1 অ্যাজ এ হোল্ডিং শুধুমাত্র ক্যাসিমিরো প্লেয়ার মতো থাকবে, এর উপরে যত থাকবে অ্যাটাক বাড়ানোর জন্য এই কনসেপ্টটা যেতে পারে, এটা আমার ধারণা। যে তখন ওখানে যদি 4-1 খেলে, তখন ক্যাসিমিরো একটু স্পেস কম এবং অনেক বেশি বিল্ড আপ খেলতে পারবে, যেটা লং পাসে আমরা যেটাকে উইং ফরওয়ার্ড বলি, সেই জায়গাটাকে ক্যাপচার করতে পারবে। 2 সেন্টার ব্যাকের মাঝখানে একটু লো নেমে এসে এই স্পেসটা তৈরি করবে, যেটা মরক্কোর সামনে পারেনি। যেমন স্পেস এবং মরক্কো আসলে এত হাই প্রেস করছিল, হ্যাঁ। এবং ওরা টার্গেটে নিয়েছে এই প্লেয়ারদের উপরে, এই বলের জায়গাগুলো আমরা সময় খেলবো, দিবে না তাদের। ঘুরতে ঘুরে দেখে বল ছাড়বে, তার আগে আমি প্রেস করবো। এবং মরক্কো সেটা সাকসেস, কারণ ওদের যে 3টা মিডফিল্ড, তারা ওয়ান অফ দ্য সব 22 থেকে 24 বছর বয়স, তার রানিং একটা অনেক বড় ব্যাপার ফুটবলে, এবং গতি সবচেয়ে বেশি ফুটবলকে আজকে সায়েন্স এখানে এগিয়ে নিয়ে আসছে। সেই জায়গায় চিন্তা করলে আমি ক্যাসিমিরোকে রাখতে চাই, এবং সে খেলা ডিফারেন্স একটা খেলা খেলবে প্রথম ম্যাচ থেকে বের হয়ে এসে, এবং এই চাপ থেকে সবকিছু নিয়েই আসলে ব্রাজিল একটা অন্য খেলাই প্রেজেন্ট করবে। আচ্ছা, এবিপি আমি খুবই ইন্টারেস্টিং লেগেছে আমাকে, রাফিনিয়াকে সামনে দিয়ে খুনিয়াকে পেছনে রাখা। খুবই, আমি জানি না, আমি দেখবো আসলে কার্লো আনচেলত্তি কি করেন, ফরমেশনটা কি হতে পারে। যে আগের ম্যাচে আমরা দেখেছিলাম 4-2-3-1, আজকের ফরমেশনটা রক্সি ভাই বলছে যে 4-1-4-1 বলছে। 4-1-4-1 হতে পারে, আমি যেভাবে চিন্তা করছি সেভাবে আসলে 4-1-4-1 হতে পারে। ক্যাসেমিরো যদি সিঙ্গেল পিভট হন, ব্রুনো গুইমারেশ বেসিক্যালি কুনিয়ার সঙ্গে সামনে দুজন মিলে থাকছেন। হ্যাঁ, তার সামনে থাকছেন রাফিনিয়া, এবং আর রাইটে লুইস হেনরিকে, লেফটে হচ্ছে ভিনি। এভাবে করে কিন্তু এই স্ট্রাকচারেও 4-1-4-1 হতে পারে। তবে ব্রুনো গুইমারেশকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে সামনে পেছনে, অ্যাজ নাম্বার 8 তাকে ক্যাসেমিরোকে সাপোর্ট দিতে আপ ডাউন করতে হবে। সো ওনার সঙ্গে আমার চিন্তাটা সিমিলার, বাট প্লেয়ার প্রোফাইলে আমি আসলে এভাবেই দেখছি যে রাফিনিয়া মেবি থ্রু দ্য মিডল, এবং কুনিয়াকে তার নিচে, কারণ হচ্ছে কুনিয়া একে তো সেকেন্ড থার্ড রান নিতে পারেন, প্লাস ডিফেন্সিভলি তিনি অনেক সাপোর্ট দিতে পারেন, যেটা ম্যান ইউনাইটেডেও দেখলাম। তিনি তার লেফট ফুল ব্যাককে, ইভেন তার সিডিএমকে খুব ভালোভাবে উপর থেকে নেমে সাপোর্ট দিয়েছেন লেফট সাইড থেকে। সো এবং পানামার এগেনস্টের ম্যাচটায় আবারও যেতে চাই, কারণ ওই ম্যাচটাতেই আমি অ্যানচেলটির বেস্ট অ্যাটাকিং ফুটবলটা দেখেছিলাম। সেখানে কিন্তু কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, তাদের যে কম্বিনেশনটা অন দ্য লেফট সাইড খুবই এফেক্টিভ ছিল ব্রাজিলের জন্য। সো এটাকে সামহাও ফিরিয়ে আনতে হবে। মানে ওই ইজিপ্টের ম্যাচে পাকেতা কিছুটা ভালো খেলেছেন, বা পানামার ম্যাচে সেকেন্ড হাফে পাকেতা একটা গোল দিয়েছেন, সেটার ভিত্তিতেই আসলে অ্যানচেলোটি পাকেতাকে নামিয়েছিলেন, ভেবে যে মিডফিল্ডে একজন এক্সট্রা প্লেয়ার লাগবে, কারণ কুনিয়া তো সামনে এগিয়ে যাবেন। তো ওই জায়গায় আমার মনে হয় হি শুড হ্যাভ ট্রাইড কুনিয়া শুরুর ম্যাচটাতে। আমিও একটু অবাক হয়েছি যে তিনি আসলে কুনিয়াকে ড্রপ করেছে। রক্সি ভাই, আমাদের হাতে সময় নেই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা হেলদি ডিসকাশন ডেফিনেটলি আজকে করতে পেরেছি। আহমেদ বিন পারভেজ, আপনাকেও ধন্যবাদ। আমাদের আজকের ডিসকাশনটা ডেফিনেটলি টেকনিক, ট্যাকটিক্স নিয়ে বেশ জম্পেশ আলোচনাটা হয়েছে। নেক্সট আমি দেখতে চাই আসলে কার্লো আনচেলত্তি হাইতির বিপক্ষে ব্রাজিল টিমটাকে কেমনে খেলায়। আপনাদের দুইজন যেভাবে আপনারা ফরমেশন ব্যাখ্যা করেছেন, কার্লো কি আপনাদের চিন্তার সাথে অ্যালাইন্ড, নাকি তিনি তার মতন, তিনি যেহেতু ডন কার্লো, তিনি তার মতন কিছু একটা করেন। হোপফুলি আমরা তেমন একটা স্পেশাল কিছু দেখতে পাবো। শেষ করছি আমরা আজকে বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল ওয়ার্ল্ড কাপ এডিশন ফিফা আওয়ার। আগামীকাল আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।